গুড মর্নিং এভরিবডি। অনেকদিন পরে আবার ভিডিওতে আসলাম। তো আজকে আসলে আমি যাচ্ছি হচ্ছে আমার গ্রামের বাড়িতে। তো গ্রামের বাড়িতে যাচ্ছি, কিভাবে যাচ্ছি সেটা আপনাদের দেখাবো, এবং আমাদের গ্রামের বাড়িটা কত সুন্দর এবং আমাদের এলাকাটা কত সুন্দর তাও দেখাবো। এখন বাজে হচ্ছে 6টা 5, আর দেখুন সকালবেলা ঢাকা শহর কত নিরিবিলি, ঠান্ডা, কুয়াশাচ্ছন্ন আজকে। এই হচ্ছে ঢাকা রাস্তাঘাট, এত ফাঁকা সকালবেলার ঘুম থেকে ওঠার মজাটাই আলাদা। বাতাসটা ফ্রেশ পাওয়া যায় এবং মানুষ নেই, শব্দ নেই, খুবই সুন্দর। সকাল সকাল সূর্যোদয়টা দেখছিলাম আর ট্রেনে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো সেদিন ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। উঠে বসে যে বাইরে ভালোভাবে একটু ছবি তুলো, ভিডিও করবে সেই সুযোগ ছিল না, আর গ্লাসটা ছিল অনেক ঘোলা। তো যেভাবে পেরেছি সেভাবেই ভিডিও করার চেষ্টা করেছি। আর এত কুয়াশা ছিল যে বাইরে কিছুই দেখা যাচ্ছিল না। কুয়াশাটা ভালো লাগছিল, সুন্দর, অনেক সুন্দর লাগছিল। অনেক ভিড় ছিল, যাত্রী অনেক দাঁড়িয়ে ছিল। আমিও বসে বসে দেখছিলাম, মানুষ সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, কিছু মানুষ ঘুমাচ্ছিল, আর আমি বাইরে সূর্য মামাকে দেখছিলাম। এত সুন্দর লাগতেছিল সকালবেলার কুয়াশাটা, অনেক দিন পর। আর এত ঠান্ডা বাহিরে, গ্লাস লাগানো ছিল, তারপরেও ভিতরে অনেক ঠান্ডা লাগছিল। এটা নন এসি বগি ছিল, গ্লাসটা শুধু করা ছিল, তারপর অনেক ঠান্ডা লাগছিল। মানুষ অনেক হইচই করছিল, তারপর অনেক ভালো লাগছিল, কারণ বাড়িতে যাচ্ছি। তো দেখতে দেখতে আমরা চলে আসছিলাম এটা ভৈরব জংশন। ভৈরব জংশনে যাত্রা বিরতি কয়েক মিনিট দেয়, এখান থেকে আবার যাত্রী উঠে নামে, কারণ এটা সিলেটের ট্রেন। অনেক যাত্রী সিলেটের উদ্দেশ্যে এখান থেকে রওনা দেয়। তো ভৈরব থেকে আবার ছেড়ে দেওয়ার পরে আমরা সামনের দিকে আগাতে থাকি। সামনে দেখতে দেখতে আমরা ভৈরব ব্রিজের উপর উঠে যাচ্ছি। এখন আমরা ভৈরবটা হচ্ছে বেসিক্যালি নদীর এই পার কিশোরগঞ্জ জেলা, আর ওই পার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা। তো নিচে দেখা যাচ্ছে অনেক তেলের ডিপু। এখান থেকে নদী বন্দরের তেলগুলা এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা, কিশোরগঞ্জ জেলা, বিভিন্ন আশেপাশের জেলায় বন্টন হয়ে যায়। নিচে দেখা যাচ্ছে কার্গো জাহাজ অনেকগুলো। আর এইখানে মেঘনা ব্রিজে আসলে 3টা ব্রিজ, দুটো হচ্ছে রেলের আর একটা হচ্ছে বাসের জন্য। তো আমরা যে ব্রিজটিতে যাচ্ছিলাম এটা অনেক পুরাতন। আমি ছোটোবেলা থেকে এই ব্রিজ দেখে আসছি। আর পাশে যেটা দেখা যাচ্ছে সাদা রঙের পিলার বা ওটা পরবর্তীতে করা হয়। এটা বেশি দিন হয় না এই ব্রিজটি, তবে যখন যাচ্ছিল আস্তে আস্তে যাচ্ছিল, নিচে নদীর দৃশ্য দেখতেছিলাম, ভালো লাগছিল অনেক। তো এই নদীর এই পারে হচ্ছে ভৈরব উপজেলা, ওই পার আশুগঞ্জ। তো আমরা আশুগঞ্জ পার হয়ে তারপরে ব্রাহ্মণবাড়িয়ার সামনের দিকে ব্রাহ্মণবাড়িয়াতে চলে যাব। তো ব্রিজে যখন যাচ্ছিলো অনেক শব্দ হচ্ছিল, যদিও এগুলো লোহার ব্রিজ, শব্দ হবেই স্বাভাবিক। তো নিচের দৃশ্যগুলো ভালো লাগছিল, কারণ নদী বন্দরগুলোতে অনেক কার্যক্রম হয় সকাল থেকে রাত পর্যন্ত। সো এগুলো দেখতেও ভালো লাগে, মানুষের জীবন জীবিকা এগুলোর সাথে জড়িত, এগুলোও দেখতে ভালো লাগে যে মানুষ কত কষ্ট করে বাংলাদেশের অর্থনীতির জন্য। তো এগুলো আসলে মানুষ সবাই বুঝতে পারে না, কারণ যারা এইগুলোর সাথে জড়িত তারাই বুঝতে পারে যে আসলে কতটুকু এখান থেকে পরিশ্রম করতে হয়, বা কীভাবে মানুষ বাইরের থেকে বা বিভিন্ন জায়গা থেকে পণ্য আমদানি নেওয়া আসা করে। তো দেখতে দেখতে আমরা ব্রিজ ক্রস করে ফেললাম, মেঘনা নদী ক্রস করে ফেললাম। আমরা চলে আসলাম আশুগঞ্জ উপজেলা। তো আশুগঞ্জ ছোটোবেলায় আমি অনেক গিয়েছি, কারণ হচ্ছে আমার বাবার নানার বাড়ি হচ্ছে আশুগঞ্জ। তো এখন আসলে যাওয়া হয় না, যদিও এখানে আমার চাচারা। এই আশুগঞ্জ আমরা ক্রস করব, সামনে আশুগঞ্জ স্টেশন। যদিও এই পারাবত ট্রেনটি আশুগঞ্জে স্টপেজ নেই, ভৈরব থেকে সরাসরি চলে যায় ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জে কোনো স্টপেজ দেওয়া হয় না। দুপুর 11টায় যে ট্রেনটা জয়ন্তিকা, সেটা আশুগঞ্জ স্টপেজ দেয়। তো সকালবেলা যারা যাত্রী সিলেটের, তারা আশুগঞ্জ থেকে যেতে পারে না, তো এই জয়ন্তিকা ট্রেনেই সিলেট যেতে হয় ওদের। তো আশুগঞ্জ স্টেশন ক্রস করে আমরা চলে যাচ্ছি সামনের দিকে। সামনে আমাদের স্টেশন ব্রাহ্মণবাড়িয়া, তারপরে আজমপুর। তো আজমপুর স্টেশনে আমি একটু নামি, কারণ এখানে অনেকক্ষণ ট্রেনটা
স্টপেজ দিয়েছিল। আজমপুরে নেমে আমরা তো দেখি যে কত মানুষ এখানে ওঠানামা করছে, অনেকে ছাদে যাচ্ছিল এই শীতের সময়। তো ছাদে যারা যাচ্ছিল বেসিক্যালি তারা হচ্ছে ঘুরতে যাচ্ছিল, অনেকে ঢাকা থেকে। এই তারপর হচ্ছে আমি সামনে যে আমার নির্ধারিত স্টপেজে নেমে যাই। আমি আসলে নেমে যাই মনতলাতে, কারণ আমার নামার কথা ছিল নয়াপাড়া, যেহেতু আমার কিছুটা কাজ ছিল আমার উপজেলা সদরে। তো আমি মনতলা নামক একটা স্টেশন আছে, ওখান থেকে নেমে সিএনজি যুগে আমি চলে যাই আমাদের উপজেলা সদরে। ওইখানে আমার কিছু দরকারি কাজ ছিল, কাজগুলো শেষ করে আমি বাড়িতে চলে যাই আর কি। সিএনজি যে যাচ্ছিলাম আর দৃশ্যগুলো দেখছিলাম। তো বাড়িতে যাওয়ার পরে দুপুরবেলা, দুপুর না বলতে গেলে বিকালের দিকে আমরা বন্ধু বান্ধব মিলে আমরা রওনা দিই আমাদের বাড়ির পাশে আমাদের সাতছড়ি জাতীয় উদ্যান। এদিকে অনেকগুলো চা বাগান আছে। আমি যখনই বাড়িতে যাই আমার বন্ধু বান্ধব ছোটো ভাইদের নিয়ে আমি ওই এলাকায় ঘুরতে যাই, কারণ ওই এলাকাগুলো এত সুন্দর, প্রাকৃতিক পরিবেশ, চা বাগান, নিরিবিলি। বাইক চালাতেও ভালো লাগে, ওখানে বসে আড্ডা দিতেও ভালো লাগে, চা খেতেও ভালো লাগে। আমি যাই অনেক সময় গিয়ে ওইখানে কাটাই। তো অনেক ঠান্ডা ছিল, বাইক চালাইতেও অনেক কষ্ট হচ্ছিল কারণ বাতাস ছিল প্রচুর ঠান্ডা। তার মধ্যে আমরা আস্তে আস্তে বাইক চালিয়ে আমরা যাই চা বাগানে ঘুরতে। তো চা বাগানের কালারটা এখন একটু চেঞ্জ হয়ে আসতেছে, কারণ হচ্ছে এখন শীতের দিন। তারপরেও কিছু জায়গায় সবুজ চা পাতা বা চা গাছগুলো দেখা যাচ্ছিল, আর অন্য পাশে দেখা যাচ্ছিল যে চা গাছ ছাঁটাই হচ্ছে, কারণ এখন চা গাছগুলো ছাঁটাই করে দিবে। তারপরে আবার সেই কয়েক মাস পরে যখন বর্ষা শুরু হবে আবার নতুন ডালপালা দিয়ে শুরু করবে। আমরা আস্তে আস্তে চলে যাচ্ছিলাম আর আশেপাশের দৃশ্যগুলো দেখছিলাম। এই জায়গাটা আমার অনেক ভালো লাগে। আমার প্রিয় জায়গা বলতে গেলে কয়েকটা জায়গার মধ্যে একটা আমার বাড়ির পাশে যে সাতছড়ি জাতীয় উদ্যানের দিকে সুরমা চা বাগান আছে, তেলিয়াপাড়া চা বাগান আছে, এবং আমাদের গ্রামের পাশেও যেই চা বাগানটা আছে সেটাতেও আমরা যাই। মানে দৃশ্যগুলো এত সুন্দর, আপনারা না গেলে আসলে কেউ বুঝতে পারবেন না কত সুন্দর। শীতের দিন ছিল, বিকেলবেলা, তাই একটু কুয়াশাচ্ছন্ন ছিল। সো এই যে হচ্ছে আমাদের এই তেলিয়াপাড়া চা বাগান, এইখানে আমরা আসলে আজকে ঘুরতে আসছি অনেকদিন পরে, আজকে বড় দিন। তো আমরা এখন যাব হচ্ছে একটা চার্চে যাব, এখানে ভিতরে সুন্দর একটা চার্চ আছে, আজকে ঘুরতে যাব। তো আমার সাথে আমার বড় ভাই, ছোটো ভাই, বন্ধুবান্ধব সবাই আসছে, এই যে ওরা আছে এইখানে, আপনারা দেখতে পারতেছেন। সো এসে চা বাগানগুলো এখন আসলে শীতের সময় তো এখন ছাঁটাই কাজ চলতেছে। এদিকে কিছু সবুজ চা বাগান আছে, কিন্তু এদিকে ছাঁটাই কাজ শুরু হয়ে গেছে। সো আবার কিছুদিন পরে যখন বৃষ্টি শুরু হবে তখন আবার চা বাগানগুলো সবুজ হয়ে যাবে। তো আমরা মেইন রোড থেকে আমরা একটু ভিতরে চলে আসছিলাম, মাটির রাস্তা দিয়ে ভিতরে বাইকগুলো নিয়ে এই জায়গায় আসছিলাম। এইদিকে কিছু জায়গা আছে এখন উর্বরতার জন্য এগুলা চা গাছ তুলে এখানে সবজি চাষ করা হচ্ছে, আবার কিছুদিন পরে এখানে চা গাছ লাগানো হবে। এটা মাচাঘর, এখানে যখন শ্রমিকরা বৃষ্টি হয় বা ইয়া হয় তখন তারা এখানে বসে বিশ্রাম নেয়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওই পাহাড়গুলো, সেই পাহাড়গুলো হচ্ছে আসলে ত্রিপুরা রাজ্যের পাহাড়, ভারতের। সো এখান থেকে সামনে যাওয়া যায় না আর, কারণ সামনে গেলে অনেক চেকপোস্ট হয়, চেকপোস্ট আছে বিজিবির, ওনারা আবার চেকিং করে অনেক কিছুই দেখতে চায়, কাগজপত্র গাড়ির, বা আমরা কেন আসছি, কী উদ্দেশ্যে আসছি, তো যাচাই বাছাই। তো আমরা এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ আড্ডা দিলাম, দেওয়ার পরে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো আস্তে আস্তে তখন বিকেল প্রায় পাঁচটা বেজে গিয়েছিল, সন্ধ্যার কাছাকাছি। তো এই রাস্তাটা অনেক সুন্দর, লাল মাটির রাস্তা, লাল পাহাড়ের রাস্তা। বাইকগুলো এখানে একটু সাবধানে চালাতে হয়, কারণ এখানে একটু বালি আছে, বালিতে যদি মানে বাইকের চাকা স্লিপ করে তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আস্তে আস্তে আমরা উপর থেকে নিচের দিকে নামছিলাম। বিকেলবেলাটা আসলে বন্ধুদের সাথে আমি বেশিরভাগ সময় ওই চা বাগানের দিকে যাই আড্ডা দেওয়ার জন্য, কারণ বাড়িতে গেলে তো বন্ধু বান্ধবরা চায় একটু ঘোরাঘুরি করতে, কেউ না কেউ কিছু একটু নতুন কিছু করতে। তো সেই উদ্দেশ্যে আসলে আমরা ওইখানে গিয়েছিলাম। আর ওই সামনে একটা স্ট্যাচুর মতো তৈরি করা হয়েছে, ওটা হচ্ছে মানে চায়ের আদলে, চা পাতার আদলে তৈরি করা। দেখতে পাচ্ছেন ওই যে সাদা রঙের,
তো এটা বেশি দিন হয় নাই, কয়েক বছর আগে এটা তৈরি করা হয় আর কি। তো বর্ষার সিজনে এই জায়গাগুলো আসলে অনেক সুন্দর হয়ে যায়। এখন একটু শীতের কারণে গাছপালাগুলো একটু রুক্ষ হয়ে গেছে, পাতাগুলো মলিন হয়ে গেছে, তারপরেও অনেক সুন্দর আমাদের এলাকাটা। আপনারা যখনই যাবেন, কেউ যদি ঘুরতে যান, এদিকে ঘুরে আসতে পারেন। মাধবপুর থেকে আপনার চুনারঘাট পর্যন্ত এইদিকে, তারপরে আবার আপনি চুনারঘাট থেকে চলে যেতে পারবেন শ্রীমঙ্গলের দিকে। তো যখন এইটা ছিল, এই রাস্তাটা মূলত ছিল হচ্ছে ঢাকা সিলেট পুরাতন মহাসড়ক। যখন এখন যে মহাসড়ক, সেই দিক দিয়ে গেলে চা বাগান দেখা যায় না। এটা ছিল আগে, আমরা যখন সিলেটে যেতাম না মামার বাড়িতে, তখন এই রাস্তা দিয়ে যেতাম। তারপর আমরা চলে আসি এখানে আমাদের একটা পরিচিত দাদার দোকানে, চায়ের দোকানে। এখানে এসে আমরা কিছুটা নাস্তা করি, কিছু পুরি সিঙ্গারা এগুলো খাই। তারপরে এখানে দুধ চা ভালো পাওয়া যায়, তো আমরা এখানে বসে দুধ চা খাই। দুধ চা খাওয়া দাওয়া, দুধ চাটাও স্পেশালি বানায় আমাদের জন্য, আমরা যখন যাই ওই দাদা। তো দুধ চাটা ভালোই লাগে। এই যে বন্ধুরা বসে এখানে আড্ডা দিচ্ছিলাম, চা আসলে চা খাইলাম। চা খাওয়ার পরে এদিক থেকে আস্তে করে আমরা চলে যাই আমাদের বাড়িতে। এখানে আসার পরে আমাদের অনেক দিন ধরে ইচ্ছা যে বন্ধুর বাড়িতে রান্না বান্না করবো। তো সেই জন্য আমরা আমাদের দুলাল যে বন্ধু, তার বাড়িতে চলে যাই বাজার টাজার করে। বাজারের মধ্যে ছিল আসলে আমরা এই মুরগি, মাছ, তারপরে একটু শুটকি ভর্তা। জানি না শুটকি ভর্তা অনেকে পছন্দ করে বা অনেকে করে না, তো আমার কাছে ভালোই লাগে মাঝে মধ্যে। এদিকে মাংসটা ম্যারিনেট করা হয়, ম্যারিনেট করে আস্তে ধীরে রান্না শুরু হয়ে যায়। তার আগে মাছ ভাজি হয়ে যায়, ম্যারিনেট করে তারপরে হচ্ছে মাংসটা রান্নায় বসাই দেওয়া হয়। পাশাপাশি এদিকে সালাদ টালাদ এগুলো কাটাকাটি হয়। ওই পিচ্ছিটা হচ্ছে আমার দুলাল বন্ধুর মেয়ে, ও মোবাইল দেখছিল আর আমরা এদিকে রান্না বান্না করছিলাম। অনেক ঠান্ডা ছিল, তো চুলার পাশে বসে আসলে ভালোই লাগছিল। তো অনেক বন্ধু বান্ধব যখন বা ছোটো ভাই বড়ো ভাই যখন মিলে এইসব করি, রান্নাবান্না অনেক ভালো লাগে, কারণ এই সময়গুলো আসলে আর ফিরে আসবে না কখনো। তো রান্না দেখতে পারতেছেন, মুরগিটা অনেক ভালো হয়েছিল, অনেক ঝাল দিয়ে রান্না করা হয়েছিল। তো এই আর কি। তখন রান্না প্রায় শেষের দিকে, তো রান্নাবান্না শেষে এদিক দিয়ে সালাদ কাটাকাটিও শেষের দিকে, রাত হয়ে গেছে 10টার মতো। তো রান্নাবান্না শেষে এখন খাওয়া দাওয়ার করবো। তো এইভাবে আমাদের রাতটা সুন্দরভাবে কাটে এই ছোটোখাটো পার্টির মাধ্যমে। তো এই পর্যন্তই আসলে আমাদের ছিল। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।